আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভ করব, আর সেই বিষয়টা হলো 47তম বিসিএস এ আপনারা যারা আবেদন করবেন, আবেদনের ফর্ম পূরণের আগে ক্যাডার চয়েস নিয়ে কি কি বিষয় জানতে হবে। অর্থাৎ ক্যাডার চয়েসের ব্যাপারে কিছু বিষয় না জেনে আপনি আবেদন না করাটাই ভালো। কারণ হলো এইখানে ক্যাডার চয়েসের ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয় থাকে, যেমন আপনার জেন্ডার যদি হয় মেল অর ফিমেল, তাহলে জেন্ডার ক্যাডার চয়েসের ক্ষেত্রে একটা খুবই 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 ভাইটাল জিনিস। যেমন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স আপনি ফার্স্ট চয়েস দিলেন এবং এটা আপনি পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে আপনার কিন্তু পদায়ন হবে দেশের বাইরে। 2 বছর পরেই দেশের বাইরে যে মিশনগুলোতে আপনার পদায়ন হবে, দেশের বাইরে মিশনগুলোতে পদায়ন হলে ফ্যামিলির সাথে থাকার সুযোগ সুবিধা কমে যাবে। এর বাইরে আপনাকে দেশের বাইরে অবস্থান করতে হলে আপনার সন্তানদের পড়াশোনার বিষয় থাকে, আপনার ফ্যামিলি, আপনার হাজব্যান্ড, আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, ওনাদের ব্যাপারে কি করবেন, ওনারা কোথায় থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। আবার আপনি যদি মেয়ে হন, তাহলে আপনি বিসিএস পুলিশ ক্যাডার দিলে এখানে যে চ্যালেঞ্জিং বিষয়গুলো আছে, কি কি চ্যালেঞ্জ আছে, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে যে ওই জিনিসটা আসলে কি আপনি এনজয় করবেন নাকি দিন শেষে আপনার জন্য ওইটা একটা বার্ডেন হয়ে দাঁড়াবে। পাশাপাশি যারা পুরুষ আছেন তাদের ক্ষেত্রেও আবার কিছু বিষয় থাকে, যেমন কারো কারো পোস্টিং পছন্দ থাকে যে একেবারে রুরাল এরিয়া, মার্জিনাল এরিয়া যেতে চান না, শুধু শহরের মধ্যে ভালো পোস্টিং গুলো চান। এই ক্ষেত্রে কোন ক্যাডারটা চয়েস দিবেন, অবা কোন ক্যাডারগুলোতে পোস্টিং শুধুমাত্র জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে হয় বা ঢাকায় থাকার সুযোগ বেশি, এই ধরনের যত বিষয় আছে এই বিষয়গুলো আগে জানতে হবে ক্যাডার চয়েস দিলে। আপনারা কারা কারা ফর্ম পূরণ করেছেন একটু কাইন্ডলি বলেন যে আপনাদের মধ্যে কারা কারা ফর্ম পূরণ করেছেন আর কারা এখনো করেননি, কারা সামনে করবেন। এবং গত 9 তারিখ পর্যন্ত আমরা যে তথ্য পিএসসির কাছ থেকে পেয়েছি, তাতে এ যাবৎকালে আবেদন করেছে 15,566 জন প্রার্থী মাত্র অলরেডি। অর্থাৎ আমাদের গত 31 তারিখ থেকে আবেদন শুরু হয়ে এই পর্যন্ত আসতে টোটাল আবেদন পড়েছে যা, সেটা হলো 15,566 আবেদন পড়েছে গত 9 তারিখ পর্যন্ত। আজকে হয়তোবা এটা 20,000-এর কাছাকাছি যাবে। তো ইউজুয়ালি যা হয় প্রার্থী 2 থেকে 4 লাখ, লাস্ট আমরা 2 লাখের আশপাশে দেখেছি প্রার্থী, এবার হয়তোবা ওরকমই হবে, 2 থেকে 2.5 লাখ এরকম প্রার্থী হতে পারে আমার যতদূর ধারণা ব্যক্তিগত, কারণ সবাই আবেদনটা করেন একেবারে শেষ দিকে। তো এই বিসিএস আবেদনের ক্ষেত্রে ফর্ম পূরণের আগে ক্যাডার চয়েস নিয়ে কি কি জানবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আজকে আমাকে করতে পারেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর সাথে বরাবর মতো আমি সাজ্জাদ হোসেন, আমি 40তম বিসিএস থেকে নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি, আর 43তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমাদের জয়েনিং হলো আগামী 15 তারিখে, অর্থাৎ 2 দিন পরে। তো তার আগে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আপনাদের আবেদন ছিল এটা জানানোর জন্য। চলেন বিসিএস ক্যাডার চয়েস এবং বিভিন্ন ক্যাডারের যে সুযোগ সুবিধা এবং এই বিষয়গুলো সম্পর্কে আর কি কি জানতে হবে, যারা 48তম বিসিএস দিতে চান তারাও জেনে রাখতে পারেন ইন অ্যাডভান্স। তো ক্যাডার চয়েসের ক্ষেত্রে কি কি বিষয় আছে দেখেন, বাংলাদেশে ক্যাডার চয়েসের ক্ষেত্রে আপনার চয়েস লিস্টটা যেমন হতে পারে, একটা লিস্ট সাজানো আছে। দেখেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস কাস্টমস ক্যাডার, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, বিসিএস ট্যাক্স ক্যাডার, বিসিএস আনসার ক্যাডার, বিসিএস ইনফরমেশন ক্যাডার, বিসিএস ফুড ক্যাডার, বিসিএস পোস্টাল ক্যাডার, বিসিএস রেলওয়ে ক্যাডার, বিসিএস কোঅপারেটিভ ক্যাডার, বিসিএস ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার, বিসিএস এডুকেশন ক্যাডার। তো এইখানে প্রথমেই একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো বিসিএস এর জন্য, বিসিএস এ যখন আপনি আবেদন করবেন, আবেদনের আগে আপনাকে 2টা জিনিস জানতে হবে যে বিসিএস এ ক্যাডার কয় ধরনের। ক্যাডার হলো 2 ধরনের, একটা হলো টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার, একটা হলো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার, আর একটা হলো আপনার জেনারেল ক্যাডার। তো মূলত বিসিএস ক্যাডার বলতে যা বোঝায় সেটা হলো এই জেনারেল ক্যাডার, সেটা হলো এই জেনারেল ক্যাডার। এখন আসেন জেনারেল ক্যাডার চয়েস দিতে গেলে কি কি লাগবে সেটার কথা বলবো, এবং কিভাবে এই ক্যাডারগুলোতে পদায়ন হয় এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে দেখেন বিসিএস একটা হলো জেনারেল ক্যাডার, আর একটা বললাম আমরা বিসিএস প্রফেশনাল আর টেকনিক্যাল ক্যাডার। তো প্রফেশনাল ক্যাডার কাকে বলে, আপনি যেই সাবজেক্টের উপরে অনার্স বা মাস্টার্স করেছেন, অথবা আপনি যেই সাবজেক্টে এক্সপার্টাইজ, সেই সাবজেক্ট সম্পর্কে আপনার যে ক্যাডারটা আছে ওই ক্যাডারটাকে বলা হয় টেকনিক্যাল ক্যাডার। তো এখন দেখেন আমাদের সবারই প্রথম পছন্দ থাকে বিসিএস জেনারেল ক্যাডার, সবারই প্রথম পছন্দ থাকে বিসিএস জেনারেল ক্যাডার। তো জেনারেল ক্যাডারের মধ্যে যেই পদগুলো আছে এর মধ্যে অন্যতম 3টা পদ, অন্যতম পদ হলো 3টা। একটা হলো বিসিএস কাস্টমস, একটা হলো বিসিএস কাস্টমস, একটা হলো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, একটা হলো বিসিএস ফরেন অ্যাফেয়ার্স। এই 3টা ক্যাডার মোটামুটি সবারই পছন্দ তালিকায় উপরের দিকে থাকে। আর এর বাইরে বিসিএস পুলিশ, যাদের পোশাকি চাকরি পছন্দ বা যাদের একটু
বন্দুক বা এই টাইপের জিনিসপত্র পছন্দ, এই ধরনের প্রার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু পুলিশ ক্যাডারও ভালো একটা চয়েস। এই 4টা ক্যাডারই মোটামুটি সবাই পছন্দের উপরে রাখে। তো এই ক্যাডারগুলোকে বলা হয় জেনারেল ক্যাডার। আর প্রফেশনাল ক্যাডার হলো যারা ধরেন যেই সাবজেক্টে অনার্স করেছেন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো সম্পর্কে যে ক্যাডারটা আছে সেটাকে বলা হয় প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। এখানে বিসিএস স্বাস্থ্য আছে, বিসিএস রেলওয়ে আছে, অন্যান্য ক্যাডারগুলো আছে যেগুলোকে বলা হয় টেকনিক্যাল ক্যাডার। তো এই বিসিএস জেনারেল ক্যাডার নিয়ে আমরা আজকে কথা বলবো, পাশাপাশি টেকনিক্যাল ক্যাডার নিয়েও কথা বলবো। তো এইখানে প্রথম যে কথাটা, যে আপনি ক্যাডার চয়েস দেওয়ার সময় প্রথম কিভাবে চয়েস দিতে পারেন, এরকম একটা চার্ট এখানে সাজানো আছে, যেখানে প্রথম বিসিএস ফরেন অ্যাফেয়ার্স রাখা হয়েছে, দ্বিতীয় অবস্থানে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তৃতীয় অবস্থানে বিসিএস পুলিশ ক্যাডার, চতুর্থ অবস্থানে বিসিএস কাস্টমস ক্যাডার, পঞ্চম অবস্থানে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। তো এই 5টা ক্যাডারকে মোটামুটি এরিস্টোক্রেটিক ক্যাডার বা অভিজাত ক্যাডার বলা হয়। যদিও একমাত্র অভিজাত ক্যাডার হলো বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, এটা একেবারে সবচেয়ে অভিজাত ক্যাডার। কারণ এই ক্যাডারে জয়নিং এর পর থেকেই আপনার পোস্টিংটা যেই সব জায়গায় হবে এবং আপনি যাদের সাথে ওঠা বসা করবেন এবং আপনার যে সুযোগ সুবিধা, এইগুলো সব এরিস্টোক্রেটিক সুযোগ সুবিধা। এই এরিস্টোক্রেটিক সুযোগ সুবিধা হলেও এইখানে আমরা যে সার্কুলারটা দেখতে পাই, এইবারের সার্কুলারে বিসিএস পররাষ্ট্র বিষয়ে সহকারী সচিব পদে মাত্র 15টা পদ রয়েছে। তাই এই 15টা পদ আপনি যদি চয়েস লিস্টে রাখেন তাহলে 1 নম্বরে রাখাই ভালো, না রাখলে মোটামুটি এটা না দেয়াই ভালো। কারণ 15টা পদ, আপনি যখন বিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনাকে পদ, সুযোগ সুবিধা এবং অন্যান্য বিষয়গুলো মাথায় রাখতে হবে। এসিটা চালিয়ে দেন। তো অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আপনার মাথায় রাখতে হবে। এখানে দেখেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স সম্পর্কে প্রাথমিক 2-3টা কথা বলি। 1 নম্বরে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এর পোস্টিং কোথায় হয়? বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এর পোস্টিং গুলো হয় বিদেশে। প্রথম 2 বছর দেশে চাকরি করার পরে, ট্রেনিং এর পরে, এরপরে পোস্টিং গুলো হয়ে যায় বিদেশে। বিদেশে মোটামুটি 2টা মিশন করলে 3-6 বছর, তারপরে আবারও দেশে ফিরে আসা লাগে এবং দেশে 2 বছরের জন্য আপনাকে আবার চাকরি করতে হবে। দেশে 2 বছরের জন্য আবার চাকরি করতে হবে, তারপর আবারও বিদেশে মিশনে যাওয়ার সুযোগ আছে বা যেতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা যারা মেয়েরা আছেন, মেয়েরা ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিলে আপনাকে ফ্যামিলি নিয়ে একটু হ্যাসেল পোহাইতে হবে। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন বিদেশে, তবে সেই ক্ষেত্রে আপনার যারা বাড়ির অন্যান্য সদস্য রয়েছে, অর্থাৎ আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি, অন্যদের ক্ষেত্রে আপনার যে যোগাযোগের বিষয়টা বা তাদের সাথে থাকা, ঈদের সময় বাড়িতে থাকা, এই সুযোগ সুবিধাগুলো একটু কমে আসবে। কিন্তু এই ক্যাডারটার ক্ষেত্রে সুযোগ সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি। যেমন ধরেন এই ক্যাডারটার ক্ষেত্রে একেবারে সবচেয়ে বড় যেই সুবিধা সেটা হলো রেড পাসপোর্ট। বিসিএস ক্যাডারদের মধ্যে শুধুমাত্র এই একটা ক্যাডারে রেড পাসপোর্ট দেওয়া হয়। রেড পাসপোর্টটা হলো এমন একটা পাসপোর্ট যেটা জেনারেল আমরা যারা পাসপোর্ট করি আমাদের তো ব্লু পাসপোর্ট হয়, এই ব্লু পাসপোর্টের বাইরে গিয়ে ওনাদেরকে একটা রেড পাসপোর্ট দেওয়া হয়। তাই এই সুযোগ সুবিধাটা আপনি অন্য কোনো ক্যাডারে পাবেন না। এই সুযোগ সুবিধাটা রেড পাসপোর্ট মানে হলো আপনি অন অ্যারাইভাল ভিসা পাবেন যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় জিনিসটা হলো এই ক্যাডারে এক্সট্রা কিছু অ্যালাওয়েন্স আছে। এক্সট্রা অ্যালাওয়েন্স মানে হলো এক্সট্রা ভাতা। এই ভাতাগুলো অন্য ক্যাডারে খুব কম আছে। এইখানে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স যে ক্যাডারটা আছে, এই ক্যাডারটা আপনার এক্সট্রা অ্যালাওয়েন্সটা কেমন, অ্যামাউন্টটা বললে বুঝবেন। ধরেন 1 বছরে প্রায় $12,000 মতো, 1 বছরে প্রায় $12,000 মতো, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে বেশ বড় সড় একটা অ্যামাউন্ট। এটা দেওয়া হয় শুধুমাত্র কিসের জন্য? এটা দেওয়া হয় আপনার শুধুমাত্র এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স মানে আপনার বিনোদন ভাতা, যেটা অন্য কারো নাই। এছাড়া দেশের বাইরে একজন ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে বাংলাদেশের বাইরে যে মিশনগুলো রয়েছে, এই মিশনগুলোতে আপনি কর্মরত থাকতে পারবেন। ওই দেশের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন যেই সুযোগ সুবিধা পায়, এরকম সকল সুযোগ সুবিধা আপনি ওইখানে পাবেন। তো ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে দেশের বাইরে কাউন্ট করার সুযোগ আছে। কিন্তু এইখানে তীব্র প্রতিযোগিতা এবং মাত্র 15টা পদ থাকায় যদি এটাকে ফার্স্ট অর্থাৎ 1 নাম্বার চয়েসে রাখেন তাহলে ভালো, আর 1 নাম্বার চয়েসে যদি না রাখেন তাহলেও ভালো। 1 নাম্বার চয়েসে না রাখলে তাহলে এটাকে একেবারে বাদ দিয়ে দিতে হবে, কারণ আপনার ক্যাডার চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কারণ আপনি 1 নম্বরে যেই ক্যাডারটাকে প্রথম চয়েসে রাখবেন, প্রথমে যদি ওই ক্যাডারটা আপনি পান তাহলে ভালো, আর যদি ওই ক্যাডারটা আপনি না পান তাহলে আপনাকে দ্বিতীয় ক্যাডারে পদায়ন করার ব্যাপারে ওনারা দেখবেন।
তো এই জন্য ফার্স্ট যেটা চয়েস থাকে। এছাড়াও বিসিএস ভাইবা পরীক্ষায় আপনার যে ক্যাডার চয়েস আছে এই ক্যাডার চয়েসের উপরে প্রশ্ন করা হয়। বিসিএস ভাইবা পরীক্ষায় ক্যাডার চয়েসের উপর প্রশ্ন করা হয়। দ্যাটস ওয়াই বিসিএস ভাইবায় আপনার ক্যাডার চয়েসটা গুরুত্বপূর্ণ। আপনার 1 2 3 4 5 অথবা 1 2 3 এই তিনটা ক্যাডার যেটা আপনার চয়েস লিস্টে থাকবে, এই ক্যাডারগুলো সম্পর্কে আপনাকে ইউজুয়ালি প্রশ্ন করা হবে বিসিএস ভাইবায়। যেমন আমার প্রথম বিসিএস এ পছন্দ ছিল বিসিএস পররাষ্ট্র, তো আমাকে পররাষ্ট্র নিয়ে অনেক প্রশ্ন করছে। আবার লাস্ট বিসিএস এ আমার প্রথম পছন্দ ছিল বিসিএস পুলিশ, তো আমাকে পুলিশ নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়েছে। মোটামুটি আমার ভাইবার 70 থেকে 80% কোশ্চেনই হয়েছে বিসিএস পুলিশ নিয়ে। অর্থাৎ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ কি, পুলিশের বর্তমান যে চ্যালেঞ্জ উত্তরণে পুলিশের করণীয় কি, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে একটা ঘটনা উল্লেখ করে বলা হয়েছে এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে খুব ভালো আইডিয়া রাখতে হবে। পাশাপাশি আপনি যে ক্যাডার চয়েস দিবেন সেই ক্যাডার চয়েসটা অনুযায়ী আপনার নাম্বারটা বিবেচনায় আনা হবে। মূলত দুইটা জিনিসের নাম্বার, একটা হলো বিসিএস লিখিত পরীক্ষার নাম্বার আর একটা হলো বিসিএস ভাইবা পরীক্ষার নাম্বার। এই দুইটা নাম্বার যোগ করে আপনাকে ক্যাডার দেওয়া হয়। তাই আপনি বিসিএস ভাইভাটা যেহেতু ক্যাডার চয়েসের উপরে অনেকখানি নির্ভরশীল, তাই ক্যাডার চয়েস দেওয়ার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। তো এখন আসেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স 1 নম্বরে রাখলেন, না রাখলে বাদ দেওয়াই ভালো। আর যদি রাখেন তাহলে 2 3-এও রাখতে পারবেন, রাখলে এটা খুব দোষের কিছু নেই। যদি আপনি 2 3 নম্বরেও রাখেন যে দোষ হবে সেরকম না, তবে না রাখাই ভালো যেহেতু পদ সংখ্যা কম। নেক্সট আসেন বাংলাদেশের সবচেয়ে অভিজাত ক্যাডার, সবচেয়ে পাওয়ারফুল ক্যাডার, বাংলাদেশের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা যেই ক্যাডার নেয় এবং যারা বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে সর্বোচ্চ ভূমিকা রাখে বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ, সেটা হলো বিসিএস প্রশাসন। এখানে সহকারী কমিশনার হিসেবে এই বছর সুদে, তারপরে হলো দেশের নীতি নির্ধারণী পর্যায়ে যেগুলো আছে অর্থাৎ ইউএনও, এরপরে হলো আপনার ডিসি, এরপরে হলো আপনার বিভাগীয় কমিশনার, হ্যাঁ ডিভিশনাল কমিশনার, যেটা এই পদগুলো বিসিএস প্রশাসন ক্যাডার থেকেই ইউজুয়ালি আসে। তো আগে একটা ক্যাডার ছিল বিসিএস ইকোনমিক ক্যাডার, ইকোনমিক ক্যাডারটা এখন তুলে দেওয়া হয়েছে। ইকোনমিক ক্যাডারকে বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে মার্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটা ক্যাডার ভিডিও কই ইকোনমিক ক্যাডারকে বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে মার্জ করে দেওয়া হয়েছে। তো যার কারণে মোটামুটি এখন বিসিএস প্রশাসন ক্যাডারটা সবচেয়ে ভালো সুযোগ সুবিধা। আমি বলবো আপনি ছেলে হন মেয়ে হন, আপনি প্রস্তুতি ভালো হোক খারাপ হোক, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় আপনার প্রথম পছন্দ হওয়া উচিত অবশ্যই বিসিএস পছন্দ বিসিএস প্রশাসন ক্যাডার। কারণ বিসিএস প্রশাসন ক্যাডারের যে সুযোগ সুবিধা তার মধ্যে অন্যতম একটা সুযোগ হলো এইখানে প্রমোশনের সুবিধা সবচেয়ে স্মুথ। বাংলাদেশে যত ক্যাডার আছে তার মধ্যে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রমোশন সুবিধা সবচেয়ে স্মুথ, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ স্মুথ প্রমোশনের ব্যবস্থা আছে বিসিএস প্রশাসন ক্যাডারে। এছাড়া বিসিএস প্রশাসন ক্যাডারে আরো যে সুযোগ সুবিধা রয়েছে, জেলা এবং উপজেলায় কর্মরত অবস্থায় জেলা এবং উপজেলার যত কমিটি আছে এই সকল কমিটির প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন করবেন। মোটামুটি আপনার অধীনে ওই উপজেলা অথবা ওই জেলার যেখানে আপনি কর্মরত থাকবেন যত অফিসার আছে, অন্য যত যে মাথা অর্থাৎ প্রধান ব্যক্তি যিনি অর্থাৎ সচিব বা যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব এই লেভেলের যারা আছেন তারা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অর্থাৎ বাংলাদেশের বাকি যত ক্যাডার আছে ওই ক্যাডারগুলোর যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো তারা নিয়ন্ত্রণ করে থাকেন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা। এছাড়াও বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা তারা আরো একটা বিষয়ে সুবিধা পান, সেটা হলো বাংলাদেশ সরকারের পদ বলা হয় সরাসরি উপসচিব পদ থেকে, এবং এই পদগুলো মন্ত্রণালয়ে থাকে। শুধুমাত্র বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিব পদে যে পদায়নগুলো হয় এই পদায়নের ক্ষেত্রে ওনাদের জন্য 75% কোটা সংরক্ষিত রাখা হয়। অর্থাৎ উপসচিব হওয়ার দৌড়ে 26টা ক্যাডারের মধ্যে এই প্রশাসন ক্যাডার পায় 75% আর বাকি 25টা ক্যাডার মিলে পায় 25%। অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে বাকি 25টা ক্যাডারের জন্য 25% পদ সংরক্ষণ করা থাকে বা 25% তাদেরকে সুবিধা দেওয়া হয়, আর প্রশাসন ক্যাডারের জন্য কোটা থাকে 75%, অর্থাৎ 75% উপসচিব নিয়োগ দেওয়া হয় বিসিএস প্রশাসন ক্যাডার থেকে। তাই এই ক্যাডারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাডার, এবং এই ক্যাডারের বিষয়ে আর কিছু আমি বুঝিয়ে বলতে না পারলেও শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো বিসিএস প্রশাসন ক্যাডারকে অবশ্যই ফার্স্ট চয়েস রাখতে পারেন।
আবার ধরেন বিসিএস পুলিশে আপনি যদি জয়েনও করেন, এরপরে যে ক্যাডারটা আছে বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে আপনি জয়েন করলেও আপনার যে বদলি, আপনার যে প্রমোশন, আপনার যে নিয়োগ সংক্রান্ত অন্যান্য সুযোগ সুবিধা, এই সবকিছুই নিয়ন্ত্রিত হয় বিসিএস অ্যাডমিন ক্যাডারের দ্বারা। অর্থাৎ যদি আমি সহজ কথায় বলি, আপনার যে পোস্টিং এটা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আর এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটা বিভাগ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছিল জননিরাপত্তা বিভাগ, আর একটা ছিল সুরক্ষা সেবা বিভাগ। এর মধ্যে জননিরাপত্তা বিভাগ যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এই জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল আগে পুলিশ, এখন দুইটা ভাগ ভেঙে একটাই করা হয়েছে, সেটা হলো সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এরা প্রত্যেকে বিসিএস প্রশাসন ক্যাডার থেকে আসে এবং এদের হাতেই মূলত এই বিসিএস পুলিশ ক্যাডারদের নিয়োগ, এদের প্রমোশন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা অর্থাৎ নীতি নির্ধারণী কার্যক্রমগুলো পরিচালিত হয়। তাই আপনি বিসিএস প্রশাসন ক্যাডারে থাকলে মোটামুটি অন্যান্য সকল ক্যাডারদের কার্যক্রম আপনার অধীনে থাকবে বা আপনার পর্যবেক্ষণে থাকবে। আবার ডিসি হিসেবে আপনি যখন থাকবেন, আপনার এলাকায় অর্থাৎ আপনার যে এরিয়া কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে ওই জেলার মধ্যে যত ধরনের অফিসার আছে সব অফিসার আপনার আন্ডারে থাকবে, অর্থাৎ সবাই আপনাকে স্যার ডাকবে এবং ওই জেলায় কাউকে আপনার স্যার ডাকতে হবে না। ইভেন বিসিএস পুলিশ ক্যাডারের যে পদগুলো রয়েছে এর মধ্যে জেলায় যে সর্বোচ্চ পদ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা পুলিশ সুপার যাকে আমরা সহজ বাংলায় বলি, বা এসপি, এই এসপিও মূলত বিসিএস প্রশাসন ক্যাডারের যিনি কর্মকর্তা আছেন জেলায় অর্থাৎ ডেপুটি কমিশনার বা ডিসি, এই ডিসি কে স্যার ডাকে। অর্থাৎ এইখানে ডিসি উনি হলো বিসিএস পুলিশ ক্যাডারকে উনি নিয়ন্ত্রণ করেন। আর পুলিশটা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা বাহিনী। এই বাহিনীর দায়িত্ব হলো ওই জেলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে ডিসি বা ডেপুটি কমিশনারকে সহযোগিতা করা। সেই হিসেবে এইখান থেকেও এই পদটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরো যে বিষয় আছে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আপনি জয়েন করলে এইখান থেকে প্রেষণের সুবিধা ভালো। প্রেষণ মানে হলো ডেপুটেশন, ইংরেজি নাম। ডেপুটেশন জিনিসটা কি? ডেপুটেশন জিনিসটা হলো আপনি এই ক্যাডার থেকে অন্য ক্যাডারে গিয়ে কিছুদিন চাকরি করতে পারবেন। সেই কিছুদিনটা হলো 3 থেকে 4 বছরের মতো ডেপুটেশনে থাকা যায়। তো ডেপুটেশন যেটা আছে, একজন লিখছে স্যার এখন তো স্যার ডাকা নিষেধ, সেই স্যার ডাকা নিষেধ হলো সাধারণ জনগণের জন্য। বাট অফিসের মধ্যে যদি পিয়ন যে ডিসি কে ডাক দেয় তো কি বলে সম্বোধন করবে? ধরেন ডিসির নাম আব্দুল কাইয়ুম, যে ডাক দেবে কি কাইয়ুম ভাই চা লাগবে, এটা বলবে। এই হায়ারার্কিটা অবশ্যই অফিসে মেইনটেইন করা হয়। অফিসের বাইরের লোকজনের জন্য ওই কথা বলা হয়েছে যে তারা স্যার ডাকবে না, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। ওইখানে গেলে এমনিতেই স্যার ডাকতে ইচ্ছে করে বা মানুষজন ডাকে। কিছু লোকজন একটু ভাবসাব নিয়ে আসে, সেটা ভিন্ন কথা। বা কিছু লোকজনের ইগোতে থাকে যে এত সামান্য টাকায় আপনারা প্রশাসন ক্যাডার বানায় ফেলছেন সেরা ভাই। আরে বাপ রে বাপ, এত সামান্য টাকায় প্রশাসন ক্যাডার বানায় ফেলছেন, এই কমেন্ট কে করছে? এসকেডি। কি নাম আপনার? এসকেডি পুরা নাম কি? আইডি রিয়েল নাকি ফেক? এত সামান্য টাকায় প্রশাসন ক্যাডার বানানোর কিছু নাই। এইটা হলো আমরা আপনাদের বিসিএস এর যে প্রস্তুতি আছে, এই প্রস্তুতির সিলেবাস বা সেই অনুযায়ী যে প্রস্তুতিতে যে আপনার পড়াশোনাটা প্রয়োজন, সেই পড়াশোনাটার একটা দিক নির্দেশনা, ওইটা অনুযায়ী রেগুলার ক্লাস, রেগুলার পরীক্ষা, এগুলোর ব্যবস্থা করি। এখন কি আপনার কাছে আমরা প্রশাসন ক্যাডারের পদ বিক্রি করব? ফাইজলামি করতে আসেন মিয়া? এই ধরনের লোকজন যেটা আছে, ওই যে দেখেন এসকেডি, এই ধরনের লোকজনগুলো থাকুক, কমেন্ট থাকুক, এই ধরনের লোকজনগুলোর কোনো কাজ নাই। জাস্ট গিয়ে দেখেন ওর যদি একটা চাকরি হয় ও মানে মহা খুশি। সেটা পিয়ন পোস্টে হোক, অফিস সহকারী হোক, অফিস সহায়ক হোক, টাইপরাইটার হোক, কম্পিউটার অপারেটর হোক, যা হয় তাইতেই খুশি। সরকারি চাকরি যদি তোমার না লাগে, তুমি মিয়া এখানে আসছো কেন? ফাইজলামি করতে আসছো? যাই হোক, দেখেন এই টাইপ কিছু লোকজন আছে। এটা নিয়ে আমরা কথা বলবো আজকে রাত 10টা 30-এ একটা বিশেষ লাইভ আছে, ওইখানে আমরা কথা বলবো। সেইখানে সবার দাওয়াত, ওইখানে এইসব বিষয় নিয়ে কথা বলবো। এখানে আমরা জানিয়ে আলোচনা করছিলাম, আসেন সেটা নিয়ে কথা বলি। তো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সম্পর্কে আমরা বলতেছিলাম, এই ক্যাডারটার মাহাত্ম্য। তো অবশ্যই আমি নিজে বুঝি নাই, তখনও আমার ফ্যাসিনেশন ছিল বিসিএস পুলিশের দিকে। তো বিসিএস প্রশাসন ক্যাডারে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এই ক্যাডারটা ফার্স্ট চয়েসে রাখলে এখানে প্রচুর পরিমাণে পদও ফাঁকা থাকে। 200 পদ বিসিএস প্রশাসন ক্যাডারে। এবারের সার্কুলারে টোটাল যতগুলো ক্যাডার আছে সব ক্যাডারের মধ্যে এদেরকে ব্লক করেন স্যার। না, এদের ব্লক করবো কেন? এই যে দেখেন চিনে রাখেন, এগুলাই তো হলো আসল মানে কি বলে এটাকে, কালপ্রিট। ওরা নিজেরাও কিছু করবে না, ওরা এসে এক একটা এমন ধরনের কমেন্ট করবে, এমন ধরনের ই করবে যে এমনি আসে ঘুরে দেখে আবার চলে যায়। হ্যাঁ, তো এরপরে কিছুই বুঝছি না, নেট প্রবলেমের জন্য কথা কি কেটে কেটে যায়। কি করব? এরকম হলে কেমনে হবে?
তো এরপরে দেখেন আপনার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আমি বলছিলাম যে এখানে পদ সংখ্যা সর্বোচ্চ থাকে, এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের আরেকটা যেটা সুবিধা, অর্থাৎ বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়গুলোর অধীনে আছে যতগুলো অধিদপ্তর, এবং অধিদপ্তরের অধীনে যতগুলো পরিদপ্তর, অধিদপ্তরের অধীনে থাকে পরিদপ্তর, এই সকলগুলো অধিদপ্তর, পরিদপ্তর এবং মন্ত্রণালয় সবগুলোতেই মোটামুটি প্রশাসনিক প্রধান হিসেবে ম্যাক্সিমামই হলো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের লোকজন। ধরেন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, এরপরে হলো যুগ্ম সচিব, উপসচিব, এই পদগুলো সব বিসিএস প্রশাসন ক্যাডারের লোকজনরা পায়। অধিদপ্তরের যেগুলো পদ আছে অর্থাৎ মহাপরিচালক, পরিচালক, এইগুলো পদও বিসিএস প্রশাসন ক্যাডাররাই সাধারণত পেয়ে থাকে। এরপরে পরিদপ্তরগুলোতে যেগুলো উপপরিচালক পদ আছে এই পদগুলো বিসিএস প্রশাসন ক্যাডাররা পায়। এছাড়া বিসিএস প্রশাসন ক্যাডাররা এর বাইরে আরো কিছু সুযোগ সুবিধা পায়, সেটা হলো ডেপুটেশন। এই ডেপুটেশনের কাজটা কি? ডেপুটেশনে যদি আপনি মনে করেন যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুদিন চাকরি করবেন, তাহলে ডেপুটেশনে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মিশনগুলো আছে ওই মিশনগুলোতে প্রশাসনিক কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 4 বছরের জন্য দেশের বাইরেও কাজ করার সুযোগ আছে। যেমন ধরেন আপনি ডেপুটেশনে কোথায় যাবেন? ডেপুটেশনে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন এবং ওইখান থেকে আপনার পদায়ন করা হলো সৌদি আরবে। তখন আপনার দায়িত্ব হবে কি? সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে হজ করতে যায় ওনাদের দেখাশোনা এবং প্রশাসনিক যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো পালন করা, এবং ওই ক্ষেত্রে 3 থেকে 4 বছর আপনি সৌদি আরবেই কর্মরত থাকবেন। আবার যদি আমেরিকায় আপনার পদায়ন হয় তখন আমেরিকায় আপনি থাকবেন। অর্থাৎ বিসিএস প্রশাসন ক্যাডার থেকে বিসিএস পররাষ্ট্রতে যাওয়ার সুযোগ আছে, বিসিএস প্রশাসন ক্যাডার থেকে বিসিএস কাস্টমসে কাজ করার সুযোগ আছে, বিসিএস অডিটে কাজ করার সুযোগ আছে, যে কোনো জায়গায় কাজ করার সুযোগ আছে। দ্যাটস ওয়াই আপনি বিসিএস প্রশাসন ক্যাডারকে অবশ্যই 1 অথবা 2 নম্বরের মধ্যে রাখবেন। প্রশাসন ক্যাডারের থেকে পররাষ্ট্র ক্যাডারে যেইটুকু পার্থক্য সেটা হলো এইখানে আছে লাক্সারি, এইখানে আছে লাক্সারি। লাক্সারি মানে হলো আরামায়েশ, রাজকীয় ভাব। আরামায়েশ এবং রাজকীয় ভাব যত যা আছে, অর্থাৎ আপনার প্রথম পছন্দ বিসিএস পররাষ্ট্র, আপনি পররাষ্ট্র ক্যাডার হলেন, তখন আপনার দায়িত্ব কি হবে? বাংলাদেশে যে সমস্ত বিদেশি ডেলিগেটস, ভিআইপি, ভিভিআইপি পার্সনরা আসে ওনাদের প্রোটোকল দেওয়া, ওনাদের নিরাপত্তার দায়িত্ব, ওনাদেরকে শহর ঘোরানো, ওনাদের যে ব্যক্তিগত কার্যক্রমগুলো আছে, ওনারা যাদের সাথে মিটিং করবেন সেই সকল মিটিংয়ে ওনাদেরকে দাপ্তরিক কাজে সহায়তা করা, এই ধরনের সকল কাজ ওনাদের করতে হয়। তো এই কাজগুলোর ক্ষেত্রে আসলে 9টা 5টা অফিসের কোনো বাধা ধরা নিয়ম নাই। এইখানে লাক্সারি থাকলেও এইখানে কাজের চাপও অনেক বেশি। ধরেন লাক্সারিটা কেমন আমি বুঝাই বলি। বাংলাদেশে চীন দেশ থেকে একজন ডেলিগেটস আসছে, চীন দেশের একজন মন্ত্রী বা চীন দেশের একজন প্রশাসনিক কর্মকর্তা। তো উনি যখন আসবে, উনি আসার পরে ওনার নিরাপত্তার দায়িত্ব আপনার, ওনাকে ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আপনার, ওনাকে সকল সুযোগ সুবিধা করে দেওয়ার দায়িত্ব আপনার। সেই ক্ষেত্রে উনি যেখানে থাকবে, অর্থাৎ আমাদের দেশে যেটা আমাদের স্বপ্ন থাকে যে একটু 5 স্টার হোটেলে গিয়ে থাকা, এই বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এর যারা কর্মকর্তা আছেন ওনারা মোটামুটি সবসময় হোটেলে থাকা মানেই 5 স্টার হোটেলে থাকেন, ওনারা নর্মাল হোটেলে থাকতেন না। অর্থাৎ যারা ওইখানে আসেন বিদেশ থেকে, ওনাদের যেখানে থাকার ব্যবস্থা হয় ফরেন ক্যাডাররাও ওনাদের সাথে একই জায়গায় থাকেন। ওনারা যেই গাড়িতে ঘুরেন, ওনারা যেই সব ভিডিও অনেক বাফার করতেছে, কঠিন জবাব দিয়েছেন স্যার, নেট প্রবলেম। আচ্ছা স্যার, ফরেন ক্যাডার কি বাদ দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। আপনি ফরেন ক্যাডার যদি চয়েস লিস্টে না রাখেন, এই পুরোটাই আপনার ইচ্ছা। আপনি যদি টোটাল কোনো ক্যাডার চয়েস না দিয়ে শুধু শিক্ষা ক্যাডার চয়েস দেন, এটাও আপনার ইচ্ছা, কেউ আপনাকে নিষেধ করবে না। তবে এই যে জিনিসটা, স্যার আপনার মতো এত যোগ্য ব্যক্তি ফরেন ক্যাডার পেলেন না, আমার দেখা সেরা একজন আপনি। আসলে হয় কি, বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে সবগুলো বিষয়ে অলরাউন্ডার হতে হয়, এবং আমি একটা সাবজেক্টে এত বেশি উইক, সেটা হলো ম্যাথে এত বেশি উইক যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সাধারণ যোগ বিয়োগেও ভুল করার মতো অবস্থা হয় আর কি। ওই সাবজেক্টটা আমাকে ভোগাইছে। দ্বিতীয় জিনিসটা হলো ভাইবার ক্ষেত্রে আমার কিছু ভুল ছিল, ভাইবা প্রস্তুতিতে মক ভাইবা কম হয়েছে বা এরকম যে জিনিসগুলো আছে এগুলোর জন্য কিছু পিছায় গেছি আমি। তো এটা কোনো ব্যাপার না, আপনারা সামনে এগিয়ে যান, এটাই আশা রাখি। স্যার ফরেন ক্যাডার বাদ দেওয়া যাবে? যদি কেউ বাদ দিয়ে দিতে চান তাহলে খুবই ভালো, আর যদি রাখতে চান তাহলে 1 অথবা 2 এর মধ্যে রাখবেন। আর ফরেন অ্যাফেয়ার্সে এর বাইরে আরো কিছু সুযোগ সুবিধা আছে, সেইটা হলো ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। ডিপ্লোম্যাটিক ইমিউনিটিকে এটা একটু বুঝাই বলি। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি মানে হলো আপনি যে কোনো দেশে গেলে আপনাকে কোনো ধরনের সার্চ করা হবে না। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি মানে আপনি যখন কোনো দেশে যাবেন,
তো আপনাকে কোনো সার্চ করা হবে না, আপনার ব্যাগ কোনো তল্লাশি হবে না, আপনার সাথে যারা থাকবে তাদেরও কোনো তল্লাশি হবে না। আপনি যেই বাসায় থাকবেন ওই বাসায় পুলিশ আসতে পারবে না, ইভেন ফায়ার সার্ভিসের লোকও আগুন লাগলেও আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিশন প্রধানের অনুমতি না নেওয়া হয়। তো এটা হলো সবচেয়ে সেফ একটা জিনিস বিদেশে থাকার ক্ষেত্রে, যেটা ইউজুয়ালি সাধারণ নাগরিক হিসেবে গেলে পাওয়া যায় না। তো এই জন্য রাখলে 1 নম্বরে বিসিএস প্রশাসন ক্যাডার রাখবেন, না রাখলে বাদ দিয়ে দিবেন। 1 অথবা 2 এর মধ্যে, এই দুইটার মধ্যে 1 নাম্বার যদি বিসিএস পররাষ্ট্র হয় তাহলে 2 নম্বরে বিসিএস প্রশাসন ক্যাডার রাখলেন, আর যদি বিসিএস প্রশাসন 1 নম্বরে দেন তাহলে 2 নম্বরে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স রাখেন, আর না হয় বিসিএস ফরেন অ্যাফেয়ার্স দেওয়ারই দরকার নেই। এই দুইটা ক্যাডারের পরে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন আর ফরেন অ্যাফেয়ার্স সম্পর্কে বললাম, এই দুইটা 1 অথবা 2 এর মধ্যে রাখতে পারেন। এর বাইরে যদি কারো ফ্যাসিনেশন থাকে যে আসলে পোশাকই জব করবেন, অর্থাৎ যেই জবের জন্য আলাদা ড্রেস কোড আছে, আলাদা পাওয়ার আছে, আলাদা অন্যান্য বিষয় আছে, সেই ক্যাডারের জন্য আপনার জন্য বেস্ট অপশন হলো বিসিএস পুলিশ ক্যাডার। তো এখন আসেন, রিসেন্ট সময়ে পুলিশের একটা সমস্যা হয়েছে, সেটা হলো পুলিশের প্রচুর পরিমাণে ইমেজ সংকট আছে। এই ইমেজ ক্রাইসিসটা মাথায় রেখে যদি আপনি চয়েস দিতে চান তাহলে দিতে পারেন, বাট পুলিশের সবচেয়ে বড় সমস্যাটা এখন বর্তমানে ইমেজ ক্রাইসিস, যেটা এগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে পুলিশ ক্যাডার একটা বেস্ট চয়েস। আর এই ক্ষেত্রে একটা কথাই বলি, আপনি যেই ক্যাডারটা পেতে চান সবসময় ওই ক্যাডারটা 1 নম্বরে রাখবেন। যেই ক্যাডারটা আপনি পেতে চান, বোর্ড ক্যাডারে আবেদন করে লিখিত পরীক্ষায় অনার্সের বিষয়ে পরীক্ষা দেওয়া লাগবে কি? হ্যাঁ, বোর্ড ক্যাডারে আবেদন করলে আপনার যেটা সাবজেক্ট আছে অনার্সের, ওই সাবজেক্টের জন্য 200 নম্বরের আলাদা পরীক্ষা দিতে হয়, মার্কের পরীক্ষা। এটা হলো বিষয়। তারপরে আসেন যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, বিসিএস পুলিশ ক্যাডার। পুলিশ ক্যাডারের আবার কিছু বিশেষ সুযোগ সুবিধা আছে যেটা অন্যান্য ক্যাডারের নেই। পুলিশ ক্যাডারের ডিগ্রিতে 3, মাস্টার্সে 2.94 শিক্ষা ক্যাডার আবেদন হবে কি? জি হবে। এটা বিসিএস উনি 6ষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা, 2 জন যখন গেছেন তখন হলো আপনার ওই মাংসের দোকানদার বলতেছে যে সারে আসছে চেয়ার দে। আমি ভাবলাম ডাক্তারের বসার জন্য চেয়ার দেবে বুঝি, পরে দেখি যে না, কনস্টেবল যে ড্রেস পরে গেছে ওনাকে ডাক দিয়ে বলে যে স্যার বসেন, এই চা নিয়ে আয় স্যারের জন্য। আর ডাক্তার যে ওই বেচারি বাইরেই দাঁড়ানো, তো উনি বলতেছে যে মাংসে হাড্ডি গুড্ডি একটু কম দিয়েন, চর্বি টর্বি দিয়েন না। তো বলতেছে যে স্যার যা আছে আমাদের তো এ দিয়ে মিলাই দিতে হবে, কি আর করা। এই বলে আর কি ওনারটা ওরকম মিলাই দিল। ওই লোকটা যাওয়ার পরে যে কনস্টেবল এসে বসছে চেয়ারে, তার ব্যাপারে বলতেছে যে স্যাররে ওই পাশ দিয়ে সিনার মাংস কেটে দে, একটু দেখে টেকে দিস স্যাররে, স্যারটাই চর্বি টর্বি দেওয়ার দরকার নেই। তো এই হলো ব্যাপার। বিসিএস পুলিশ ক্যাডার তো অনেক বড় ব্যাপার, সেইখানে বিসিএস এর পুলিশ লাগবে না, একজন কনস্টেবলের ক্ষেত্রে এই ঘটনা ঘটে আমাদের সমাজে। তো বিসিএস পুলিশ ক্যাডারের ক্ষেত্রে কি হয় আমি বলি, বিসিএস পুলিশ ক্যাডারের জয়নিং পোস্ট যেটা, সেটার নাম হলো এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অথবা যদি আপনার শহর বা মেট্রোপলিটন এরিয়ায় পোস্টিং হয় তাহলে আপনার পোস্টের নাম হবে এসিপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এই যে পোস্টটা, এই পোস্টটা ইউজুয়ালি যারা পুলিশে জয়নিং পোস্ট, অর্থাৎ আপনার একটা হলো পুলিশ কনস্টেবল, আর একটা হলো পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই। আমরা এসআই নামে এটাকে সহজে চিনি, সাব ইন্সপেক্টর। এই দুইটা পোস্টে যারা জয়েন করে তারা এই পোস্টে ইউজুয়ালি শেষ বয়সে যেতে পারে 1 বছরের জন্য সর্বোচ্চ, অথবা কখনো কখনো এই পদ পর্যন্ত তারা পৌঁছাইতেই পারে না, অথচ ওই পোস্ট হলো আপনার জয়নিং পোস্ট। এই দুইটা পদে যারা চাকরি নেয় ওনারা একেবারে শেষ বয়সে এই পদটা পর্যন্ত পৌঁছাইতে পারেন, পৌঁছালেও হয়তো 1 বছর বা 2 বছরের জন্য, অথবা সান্ত্বনা পুরস্কার হিসেবে দেয়, অথবা দেয়ই না, মানে ওই পর্যন্ত যাওয়ার সুযোগই হয় না। এইখানে প্রমোশনটা অত স্মুথ না বিসিএস প্রশাসন এবং বিসিএস পররাষ্ট্রের মতো। বিসিএস প্রশাসন এবং বিসিএস পররাষ্ট্রের মতো আসলে আপনার এইখানে প্রমোশনের ক্ষেত্রটা অত স্মুথ না, প্রমোশনটা অনেক জটিল এইখানে। তবে মোটামুটি প্রথম 1-2টা প্রমোশন ইজিলি পাওয়া যায়, তারপরের সকল প্রমোশনগুলো রাজনৈতিক বিবেচনায় হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই ক্ষেত্রে বিসিএস এ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ভাতা দেওয়া হয়, যেটাকে বলা হয় ঝুঁকি ভাতা। এই ঝুঁকি ভাতার অ্যামাউন্টটাও বেশ ভালো একটা অ্যামাউন্ট। পাশাপাশি এইখানে আছে রেশন সুবিধা, যেটা ইউজুয়ালি অন্যান্য খুব কম ক্যাডারই আছে। এই রেশন সুবিধার আওতায় মোটামুটি 4 জনের যে পরিবার, 4 জনের একটা পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশনের ব্যবস্থা আছে। মোটামুটি যদি হিসেব করেন আপনি, এইখানে বেতনের বাইরে অন্যান্য সুযোগ সুবিধা বা লিগ্যাল ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, এটা দিয়ে একটা ফ্যামিলি সুন্দরভাবে 1 মাস চলে যেতে পারে বেতনে হাত না দিলেও। আর অন্যান্য তো বিষয় নাই বলি। এরপরে দেখেন এখানে পাওয়ার প্র্যাকটিসের পাশাপাশি আর যে একটা ব্যাপার আছে, সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, এটাও দেখতে পারবেন।
আরেকটা কাজ করতে পারবেন, আপনার যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সে জয়েন করার সুযোগ আছে। ফোর্সের মধ্যে যেমন ধরেন পুলিশের যে বিশেষায়িত একটা বাহিনী আছে, নাম হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। পুলিশের এর বাইরেও এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই একটা স্পেশালাইজড বাহিনী আছে। এরপরে একটা বাহিনী আছে রেলওয়ে পুলিশ। এরপরে একটা পুলিশের আছে টুরিস্ট পুলিশ। পুলিশের যতগুলো উইং আছে, এরপরে পুলিশের আরেকটা উইং আছে সেটা হলো সিআইডি। এছাড়া পুলিশের আরেকটা উইং আছে এসবি বা স্পেশাল ব্রাঞ্চ। এছাড়াও পুলিশের এরকম আরো অনেকগুলো উইং আছে যে সব উইং এ কাজ করার সুযোগ আছে। এবং পুলিশে আরো একটা সুবিধা আছে, বিশেষ সুবিধা, সেটা হলো এইখানে আপনি মিশনের সুবিধা পাবেন, অর্থাৎ দেশের বাইরে একটা মিশনে যেতে পারবেন এবং এই মিশনে মোটামুটি 1 কোটি টাকার কাছাকাছি একটা মিশন করে আসলে টাকা পাওয়া যায়, নগদ টাকা। এবং এইটা মোটামুটি জয়েন করার 5-10 বছরের মধ্যেই এরকম একটা মিশনের সুযোগ আসে। তো এই মিশনটা করে আসা পাশাপাশি আপনার এই সবগুলো যে উইং আছে পুলিশের, এক একটা উইং এ যাওয়ার সুযোগ আছে, এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে এই জায়গায়। এরপরে পোশাকি জব হলেও এখানে সাদা পোশাকে সিভিলে আপনি দায়িত্ব পালন করতে পারেন। এরপর আপনার অফিস, আপনার আন্ডারে অনেক কর্মচারী, এই সকল বিষয় মিলিয়ে বিসিএস পুলিশ ক্যাডার মোটামুটি একটা ভালো অপশন হতে পারে, বিশেষ করে যাদের ফার্স্ট চয়েস পুলিশ অর্থাৎ পোশাকি চাকরি যাদের পছন্দ তাদের ক্ষেত্রে। এছাড়া বিসিএস পুলিশ ক্যাডার যারা ফার্স্ট চয়েস দিবেন, মানে এটা যাদের একেবারে স্বপ্ন যে আমি পুলিশ হতে চাই, তারা অবশ্যই এটাকে 1 নাম্বার চয়েসে রাখার চেষ্টা করবেন। যদি 1 নম্বরে নাও রাখেন, 2 নম্বরে অবশ্যই আপনাকে রাখতে হবে। এর থেকে নিচে নামলে এই ক্যাডারটা পাওয়ার সুযোগ খুবই কম। এইবার বিসিএস পুলিশ ক্যাডারে মোটামুটি ভালো পদ আছে, এইখানে পদ সংখ্যা প্রায় 100 পদ যেহেতু আছে, তাহলে এইখানে আপনার এই বিসিএস পুলিশ ক্যাডারটা পাওয়া মোটামুটি সহজ ধরতে পারেন। বিসিএস কাস্টমস ক্যাডারের কথায় আসি। এরপরে এই 3টা ক্যাডারের কথা মোটামুটি বললাম। কমেন্ট টমেন্ট তো কিছুই দেখতে পারি না, অন্ধকারেই জাস্ট করতেছি। এটা কেমনে কি, আপনারা কি কমেন্ট করতেছেন আমি দেখতে পাচ্ছি, এটা রিফ্রেশ দেন তো কি হয়। চলেন আপনারা আর কি কি প্রশ্ন আছে একটু বলেন, আমি মোটামুটি সেই অনুযায়ী আপনাদের সাথে কথাবার্তা বলি। তো এরপরে আসেন বিসিএস কাস্টমস ক্যাডার। কাস্টমস ক্যাডার হলো লিগ্যাল টাকার খনি, ইলিগ্যাল টাকার খনি, দুইটারই খনি। লিগ্যাল টাকার খনি কেমন? কাস্টমস ক্যাডারে যে সব চোরাচালান বা অবৈধ পাচারকারীরা যে টাকা পয়সা পাচার করে, স্বর্ণ পাচার করে, চোরাচালান করে, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব থাকে বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের। বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা, বিসিএস কাস্টমস ক্যাডারের যারা কর্মকর্তা আছেন তারা গাড়ির সুবিধা, এরপর বাংলোর সুবিধা, এই ধরনের অনেক সুযোগ সুবিধা। ও বিসিএস পুলিশ ক্যাডারে উচ্চতা সম্পর্কে আসলে এক্সাক্ট ওরকম কোনো বাধ্যবাধকতা নাই। 5 ফিট 4 ইঞ্চি ন্যূনতম, 5 ফিট 4 ইঞ্চি বিসিএস পুলিশ ক্যাডারের জন্য ন্যূনতম। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, এটা হলো ন্যূনতম। তবে যদি কারো উচ্চতা এর থেকে একটু কম বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি একবার আপনি বিসিএস পুলিশ ক্যাডারে রিকমেন্ডেড হয়ে যান, বিসিএস পুলিশ ক্যাডারে একবার যদি আপনি রিকমেন্ডেড হয়ে যান, তাহলে এইখান থেকে আপনাকে তারা বাদ দিবে না উচ্চতার জন্য। এছাড়া ওই যে আপনার চোখের যে ব্যাপারগুলো আছে, চোখের ব্যাপার আছে না, আইসাইট সমান সমান হওয়া লাগে দুইটা চোখে, এটা যদি একটু কম বেশি হয় এই জন্য সমস্যা হয় না। মেজর বড় কোনো রোগ যদি আপনার না থাকে, যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে নেওয়ার সময় অথবা বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে নেওয়ার সময়, এইসব পদগুলোতে নেওয়ার সময় যেভাবে ফিজিক্যাল টেস্ট করা হয়, পুলিশ ক্যাডারের ক্ষেত্রে আসলে ওরকম ফিজিক্যাল টেস্ট নাই, ওরকম কঠিন কোনো বাধা ধরা কোনো নিয়ম কানুন নাই। সো পুলিশ ক্যাডার চয়েসে যে কেউই রাখতে পারেন, এতে কোনো সমস্যা আশা করি হবে না। এরপরে আসেন বিসিএস কাস্টমস ক্যাডার। কাস্টমস ক্যাডারে 1 নম্বরে হলো প্রচুর পরিমাণে লিগ্যাল টাকা ইনকাম করার সুযোগ আছে, প্রচুর পরিমাণে লিগ্যাল টাকা ইনকাম করার সুযোগ আছে। পাশাপাশি লিগ্যাল টাকা ইনকাম করার পাশাপাশি আপনি এইখানে ভালো সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ আপনার বাংলো, গাড়ি। এবং এই ক্যাডারটায় এর আগে যে 3টা ক্যাডার বলে আসছি, এই 3টা ক্যাডারের একটাও 9টা 5টা অফিসের কোনো ঠিক ঠিকানা নেই, অর্থাৎ অফিস যে কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে হয় এটার কোনো ঠিক ঠিকানা নেই। এইখানে দায়িত্ব প্রচুর বেশি, ফলে এইখানে 9টা 5টা অফিস চিন্তা করাও ভুল হবে। আর এরপরে যদি বলি বিসিএস কাস্টমস ক্যাডার, এইখানে আপনার অফিস করতে হয় মোটামুটি 9টা 5টা অফিস। পাশাপাশি আপনার দায়িত্ব হবে ইমিগ্রেশন বা বন্দরগুলোতে, বিভিন্ন স্থল বন্দর, নৌ বন্দর, এছাড়া বিমান বন্দর, এইসব বন্দরে আপনার দায়িত্ব থাকবে, এইসব বন্দরে আপনার দায়িত্ব থাকবে চোরাচালান ধরা বা এই ধরনের জিনিসগুলোকে ডিটেক্ট করা, এই বিষয়ক দায়িত্ব। তো এই ক্যারেক্টার ক্ষেত্রে ফার্স্ট চয়েস যদি আপনি রাখেন
তাহলে আপনি এই ক্যাডারটা পেয়ে যাওয়ার সুযোগ বেশি থাকবে। এবং এই ক্যাডারে এবার পদ সংখ্যা কত সেটা যদি বলি, বিসিএস শুল্ক আবগারি এখানে এবার পদ সংখ্যা আছে 50টা। মাঝখানে অনেক লম্বা সময়ের জন্য এই ক্যাডারে সার্কুলার বন্ধ ছিল। 31তম বিসিএস এ একটা বিশাল বড় অ্যামাউন্টের কর্মকর্তা নিয়োগ দেওয়ার কারণে মাঝখানে অনেকগুলো বিসিএস কাস্টমস ক্যাডারটা এটা ছিল না কখনো। স্যার আইডির ব্যাপারটা একটু বলেন। আইডির ব্যাপার আসলে স্পেসিফিক কিছু নাই, আইডি বলতে কিছু নাই। আপনারা ফর্ম পূরণের সময় যে আইডিটা দেখেন ওই আইডিটা অটো ক্রিয়েট হবে, যখন আপনারা আবেদন করবেন আইডিটা অটো ক্রিয়েট হয়ে যাবে, স্পেসিফিক কোনো আইডি ওইখানে নেই। তো বিসিএস কাস্টমস ক্যাডার মোটামুটি একটা ভালো ক্যাডার, পছন্দের লিস্টে রাখতে পারেন। এরপরে আসেন বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এইটাকে বলা হয় ক্যাডার অফ অল ক্যাডার। এই ক্যাডারটা যদি আপনি পছন্দ তালিকায় রাখেন, আপনি যদি মেয়ে হন তাহলে আপনি বিসিএস প্রশাসনের পরপরই এই ক্যাডারটাকে পছন্দ তালিকায় রাখতে পারেন, কারণ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এইটার মোটামুটি সব ধরনের পদায়নই হয় বিভাগীয় শহর, জেলা শহর, এইসব জায়গায়। কোনো মার্জিনাল এরিয়া বা কোনো লোকাল এরিয়ায় আপনার পোস্টিং হবে না, এবং পাশাপাশি ফ্যামিলিকে সময় দেওয়ার মতো ভালো একটা সময় আপনি পাবেন। এছাড়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার যেই তাদের নিয়োগটা হয় সেটা হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধিদপ্তরে তাদের নিয়োগটা। আমাকে এই যে নিয়োগটা, এই নিয়োগটা হলো সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বচ্ছভাবে কাজ করার সুযোগ আছে, এবং বাংলাদেশের যত ক্যাডার আছে অর্থাৎ বিসিএস প্রশাসন বলেন, পুলিশ বলেন, পররাষ্ট্র বলেন, তারা যে টাকা খরচ করে, তারা যে টাকাটা খরচ করে, এই টাকা খরচ করার ব্যাপারে যে বিধি নিষেধ আছে সেই নিয়ম কানুন তারা ফলো করছে কিনা এইটা দেখাশোনার দায়িত্ব থাকে ওনাদের। অর্থাৎ যেখানেই পাবলিকের টাকা আছে, অর্থাৎ সরকারি টাকা যেখানেই খরচ হবে, ওই টাকাটা ঠিকভাবে খরচ হচ্ছে কিনা এই হিসাব নিকাশটা ওনারা রাখে। এছাড়া যত ক্যাডার আছে সকল ক্যাডারের বেতন, সকল ক্যাডারের অন্যান্য ভাতা, সুযোগ সুবিধা এইগুলো পাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিসিএস অডিট ক্যাডাররা সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে থাকেন, যার কারণে বিসিএস অডিট ক্যাডারদের কাছে সবাই ধরা থাকে, কিন্তু তারা বেসিক্যালি কারো কাছে ধরা থাকে না। আর এই ক্যাডার থেকে দেশের বাইরে গিয়েও কাজ করার সুযোগ আছে। দেশের বাইরে যে মিশনগুলো আছে, বিদেশি মিশনগুলোতে 40 দিনের জন্য পাঠানো হয়। ওইখানকার যে কার্যক্রম এবং ওইখানকার যে খরচপত্র আছে এগুলো দেখাশোনার দায়িত্বে, ওইটা অডিট করার দায়িত্বে। এবং ওইখানে গিয়ে যদি আপনি পৌঁছান তখন আপনি ওইখানে 40 দিনের জন্য যে যাবেন, এই যাওয়ার পাশাপাশি ওইখানে একটা অ্যালাউয়েন্স আছে, ওই মিশনে গেলে তখন একটা অ্যালাউয়েন্স আছে, বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা পাওয়া যায়। পাশাপাশি ওইখানে থাকা, ওইখানে খাওয়া, এগুলো সব সুযোগ সুবিধা সরকারি। তাহলে আপনি বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারটা আমি বলছি, যাদের পদায়ন শহরে পদায়ন পছন্দ তাদের জন্য বেশ ভালো একটা অপশন। পাশাপাশি এই ক্যাডারটাতে প্রমোশনের সুবিধা বেশ ভালো আছে, কারণ এই ক্যাডারটা অনেক দিকেই এদের নিয়োগ দেওয়া হয়। এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার যেটা আছে এটা অনেক দিকেই নিয়োগ দেওয়া হয়। একটা হলো অডিটর, যে পদগুলো আমরা পরীক্ষা দেই না, ওইগুলো সব নন ক্যাডার পদ, একেবারে ছোট ছোট পদ। এই ক্যাডারের যে নবম গ্রেডের পদ, এই পদটা খুবই ভাইটাল একটা পদ, এবং এই পদ থেকে উপরের দিকে যে পদগুলো আছে এটা 3টা উইং এ কাজ করে। 3টা উইং, একটা রেলওয়ের ক্ষেত্রে কাজ করে, একটা হলো আপনার অডিট যেটা আছে আমাদের কি বলে ডিফেন্সের ক্ষেত্রে অডিটের কাজ করে, আর একটা পার্ট হলো অডিট জেনারেলটা কাজ করে হলো সাধারণত অন্যান্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে বিসিএস এর, ওনাদের দায়িত্ব বা ওনাদের খরচের হিসেবগুলো দেখাশোনা করে থাকেন। সেই হিসেবে এই ক্যাডারটাকে বলা হয় ক্যাডার অফ অল ক্যাডার, অর্থাৎ সব ক্যাডারদের ক্যাডার, কারণ সব ক্যাডারদেরকে এ দেখাশোনা করে অডিট ক্যাডারের লোকজন। তাই অডিট ক্যাডারটাও আপনার পছন্দের দিকে প্রথম দিকের তালিকায় থাকতে পারে। আর অডিট ক্যাডারটার ক্ষেত্রে নিরীক্ষা ও হিসাব এবার পদ সংখ্যা আছে 23টা পদ, মানে বেশ ভালো পদ। তো এইটাও আপনি শুরুর দিকে আপনি রাখতে পারেন। তো মোটামুটি এই যে 5টা ক্যাডার বললাম, এই 5টা ক্যাডার অবশ্যই আপনি তালিকায় প্রথমে রাখার চেষ্টা করবেন। এই 5টা ক্যাডারের বাইরে আর যে ক্যাডারগুলো আছে ওইগুলোর ফ্যাসিলিটিস আমি বলবো। এই 5টা ক্যাডারের মধ্যে এতক্ষণ যারা কথাবার্তা শুনলেন তাদের কার কোন ক্যাডারটা পছন্দ হয়েছে একটু আমাকে বলেন কাইন্ডলি, আপনাদের কার কোনটা পছন্দ হয়েছে। টোটাল কয়টা চয়েস দিতে হয়? চয়েস দেওয়ার আসলে কোনো ফিক্সড নেই, আপনি যতগুলি খুশি ক্যাডার চয়েস দিতে পারেন, যতগুলো খুশি ততগুলো ক্যাডারই চয়েস দিতে পারেন। আর যদি আপনি ক্যাডার চয়েস 2-4টা দিয়ে থেমে যান তাহলে 2-4টা দিয়েও থামতে পারেন। এবং বিসিএস জেনারেল ক্যাডার দেওয়ার পরে টেকনিক্যাল ক্যাডার, তারপরে আবার জেনারেল ক্যাডার, এইভাবে যদি সাজাতে চান তাহলেও ইজিলি সাজাতে পারেন। যেমন আমার চয়েস লিস্টে ছিল প্রথম 3টা জেনারেল ক্যাডার, 2টা জেনারেল ক্যাডার, একটা টেকনিক্যাল ক্যাডার, আবার শেষের দিকে গিয়ে
আমার জেনারেল ক্যাডার। যেমন আমার ফার্স্ট চয়েস ছিল বিসিএস পুলিশ, তারপরে ছিল বিসিএস প্রশাসন, তারপরে ছিল বিসিএস শিক্ষা, আর তারপরে অন্যান্য ক্যাডারগুলো রেখেছিলাম বিসিএস কাস্টমস, বিসিএস অডিট, এইগুলো রেখেছিলাম। স্যার 5টার মধ্যে 2টা বাদ, ফরেন আর পুলিশ, এই 2টা বাদ। নাসরিন সুলতানা মুনা, আচ্ছা ভেরি গুড। ফরেন ফার্স্ট চয়েস দিলে আপনাকে প্রশ্ন করবে কেমন, আমি বলি আমি যখন ফরেন ফার্স্ট চয়েস দিয়েছি 41তম বিসিএস এর ঘটনা, এটা আমাকে ভাই ভাই প্রশ্ন করেছিল। তখন কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। কংগ্রেসের রাহুল গান্ধী, উনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এখনো নরেন্দ্র মোদী, ওনাকে নিয়ে একটা কথা বলছিলেন, এই কথার কারণে ওনাকে জেলে দেওয়া হয়েছিল। তো এই ইস্যুটা নিয়ে তখন ভারত উত্তাল ছিল, এই কারণে আমাকে ভাই ভাই ওই ইস্যুটা নিয়ে প্রশ্ন করছিল। তো এটা আমার ভালোভাবে জানা ছিল না, পেঁচায় পড়ছি। তারপরে আমাকে প্রশ্ন করছে সৌদি আরবের যে বর্তমান ইস্যুটা আছে, সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্ক কেন খারাপ, কে এটাই মধ্যস্থতা করতেছে, কে তাদের মধ্যে সম্পর্ক জোড়া লাগানোর কাজ করতেছে, কেন করতেছে, এই ধরনের প্রশ্ন আমাকে করা শুরু করছে। তারপরে আমাকে প্রশ্ন করছে যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি সম্পর্কে তুমি কিছু জানো কিনা। যুক্তরাষ্ট্রের তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্র চীনের উপরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক আরোপ করেছিল অতিরিক্ত, তো তাদের বাণিজ্য নীতি এবং তাদের পররাষ্ট্র নীতি নিয়ে তোমার কোনো আইডিয়া আছে কিনা। তো এখন ওই ধরনের বিষয়গুলো ইউজুয়ালি আমরা পড়ি না, ক্যাডার চয়েসের জন্য পড়তে হয়, কিন্তু ক্যাডার চয়েসের যে বইগুলো বাজারে পাওয়া যায়, এই বইগুলোতে আসলে ওই বিষয় অত বিস্তারিত আলোচনা থাকে না। এই জন্য এই ক্যাডারটা ফার্স্ট চয়েস দিলে এই ধরনের বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে জেনে যেতে হবে। এছাড়াও 40তম বিসিএস আমাকে প্রশ্ন করছিল একটা বিষয় নিয়ে, সেটা হলো আপনার সামনে ধরেন ফরেন ডেলিগেটসরা আছে, মধ্যপ্রাচ্য থেকে আসছে এরা, তো আপনি ওনাদের সামনে ইংরেজিতে কিভাবে বক্তৃতা দিবেন, একটা বক্তৃতা দিয়ে আমাদেরকে শোনান। আপনি আগামী 3 মিনিট একটা বক্তৃতা দিবেন যে আমরা এখানে যারা বসা আছি ভাইবা বোর্ডে, আমরা হলো ফরেন ডেলিগেটস, বিদেশ থেকে আসছি এই দেশে ইনভেস্ট করার জন্য। আমরা কেন এই দেশে ইনভেস্ট করব এবং কেন এই দেশে বেশি পরিমাণে ইনভেস্ট করব, আমরা কি ফ্যাসিলিটিস পাবো, এবং এই দেশে বিনিয়োগ না করে অন্য দেশে করলে আমাদের কোথায় লোকসানটা হবে, এই বিষয়গুলো আমাকে বুঝিয়ে বা গুছিয়ে বলেন। একটা বক্তৃতা এই মর্মে আপনি দেন এবং বক্তৃতাটা ইংরেজিতে দিবেন। তো এই ধরনের যে প্রশ্নগুলো, এটা ক্যাডার চয়েসের সাথে, ক্যাডার চয়েসের ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাই ক্যাডার চয়েসে যদি ফরেন অ্যাফেয়ার্স রাখেন, অবশ্যই গ্লোবাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে খুব ভালো দক্ষতা থাকতে হবে। পাশাপাশি রেগুলার যে বিষয়গুলো ঘটে যাচ্ছে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে, এইটা সম্পর্কে আপনার খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে। আর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে সাধারণত যে ভাই ভাই প্রশ্নগুলো করা হয়, এই প্রশ্নগুলো অধিকাংশই বাংলাদেশ বিষয়াবলী থেকে আসে। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে যে বিষয়টা আছে, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এবং বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার বাংলাদেশের সরকার ব্যবস্থা। একটা হলো সরকার ব্যবস্থা, একটা হলো বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, একটা হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এই বিষয়গুলো নিয়ে সাধারণত ভাইভায় প্রশ্ন করা হয়। এর বাইরে জেনারেল নলেজের যে অন্যান্য টপিক, যদি আমি বলি, এই যে বিসিএস এর ভাইভা এখন চলমান আছে, 44তম বিসিএস এর ভাইভা চলমান আছে, এই ভাইভাতে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটা গুরুত্বপূর্ণ টপিক। তারপরে আছে আমাদের যে বর্তমানের যে পররাষ্ট্র নীতিটা আছে, এটা নিয়েও মাঝে মধ্যে প্রশ্ন করে। এরপরে অন্যান্য যে বিষয়গুলো আছে, বর্তমান বাংলাদেশের চলমান ইস্যু বা চলমান ঘটনা প্রবাহ, এইগুলো নিয়ে প্রশ্ন করে। বিদেশ নিয়ে প্রশ্ন খুব কমই করে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। তবে একটা যে মিথ আছে, মিথ কি, যে যদি আপনি বিসিএস পররাষ্ট্র ক্যাডার ফার্স্ট চয়েস দেন তাহলে আপনার ভাইবা ইংরেজিতে হবে। এটা আসলে আমি বলবো একটা মিথ। ভাইবা ইংরেজিতে হয় বিসিএস পররাষ্ট্র ক্যাডার প্রথমে দিলে, এইটা একটা মিথ। ভাইবা ইংরেজিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডার প্রথম থাকলেও হতে পারে, বিসিএস পররাষ্ট্র ক্যাডার ছাড়া অন্যান্য যে ক্যাডার আছে, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, এগুলোর ক্ষেত্রেও ভাইবা ইংরেজিতে হয়। তো ভাইবা ইংরেজি বাংলা এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আছে কিনা, অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে ভালো নলেজ আছে কিনা এটা দেখে। তবে সবচেয়ে সেফ হলো বিসিএস প্রশাসন ক্যাডার। এইখানে যে প্রশ্নগুলো করা হয়, এর ম্যাক্সিমাম প্রশ্নই আমাদের আলোচনায় আছে। স্যার সমাজ কল্যাণ থেকে অডিট প্রথম দিলে কেমন হয়, এই ক্যাডারের পদের মধ্যে ভ্যারাইটি আছে। আচ্ছা, এইখানে ভ্যারাইটি অনেক আছে। আপনি যদি অডিট ক্যাডার প্রথমে দেন তাহলে এটা খারাপ হবে না, বেশ ভালো একটা অপশন। তবে আমি বলবো সবাইকেই বিসিএস ক্যাডার বলতে যা বোঝায় সেটা মূলত বিসিএস প্রশাসন ক্যাডার। যেমন ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, এইখানে বা ইন্ডিয়ান যে আমাদের যেটা সিভিল সার্ভিস আছে বিসিএস, ইন্ডিয়ায় এরকম যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটার নাম IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস। ওইখানে
আপনার বিসিএস ক্যাডার বলতে সাধারণত এই আইএএস অফিসারদেরকে বোঝানো হয়। আইএএস অফিসাররা একই সাথে অনেকগুলো দায়িত্ব পালন করেন। জেলার ডেপুটি কালেক্টর, জেলার ডেপুটি কমিশনার, এরপর জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সবগুলো দায়িত্ব ওনারা পালন করেন এবং সর্বময় ক্ষমতার অধিকারী বলা যায় এই ক্যাডারটাকে, এবং ওনারাই মন্ত্রী, মিনিস্টার, এরপর পুলিশ প্রশাসন সবার সাথে মিলে কাজ করে। যার কারণে এই ক্যাডারটা সুযোগ সুবিধা অন্য সবার থেকে অনেক 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 গুণ বেশি। এবং আপনি যদি মানুষকে উপকার করতে চান, অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে দরিদ্র ভাতা দেওয়া হয়, এরপর যে বিধবা ভাতা দেওয়া হয়, যে বিভিন্ন রেশন দেওয়া হয়, চাল ডাল দেওয়া হয়, এই সবগুলো জিনিসের দায়িত্বটা মূলত প্রশাসন ক্যাডাররাই দেখাশোনা করে থাকেন। অন্যান্য ক্যাডাররা এগুলো কাজ করলেও বাকি বিষয়গুলোর প্রধান দায়িত্ব বা মেইনটেনেন্স বা সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাই আমি বলবো ফার্স্ট চয়েস কখনোই বিসিএস ফরেন অ্যাফেয়ার্স দিলে ভালো। আর যদি পুলিশ কারো প্যাশন বা ফ্যাসিনেশন থাকে যে পুলিশই হওয়া লাগবে, তার ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্যাডারকে অ্যাডমিনের আগে না রাখাই ভালো। কারণ অ্যাডমিনের সময় যখন আপনি বলবেন স্যার প্লিজ বলেন কোনটা যেন একটু কাইন্ডলি আবার বলেন, আলামিন স্যার চরফ্যাশনে স্বাগতম। তো আরেকটা ব্যাপার যেটা আমরা বলছিলাম যে আপনি বিসিএস প্রশাসন ক্যাডারটা ফার্স্ট চয়েস দিলে আরেকটা অ্যাডভান্টেজ পাবেন যে আমাদের বিসিএস ভাইবা বোর্ডে যারা বসেন ওনারা মোটামুটি অধিকাংশই বিসিএস প্রশাসন ক্যাডার থেকে এসেছেন। তাই প্রশাসন ক্যাডারটা যদি আপনার ফার্স্ট চয়েসে থাকে তাহলে একটা সফট কর্নার পাবেন, ওনারা নিজেদের লোক হিসেবে মনে করে ইউজুয়ালি। এর বাইরে অন্যান্য ক্যাডারগুলোর মধ্যে যেই ক্যাডারগুলো গুরুত্বপূর্ণ সেটার কথা যদি বলি, অন্যান্য ক্যাডারগুলোর মধ্যে আছে বিসিএস ট্যাক্স ক্যাডার। ট্যাক্স ক্যাডারটা বেশ ভালো একটা ক্যাডার। এইখানেও দেশের বাইরে কাজ করার সুযোগ সুবিধা বেশি, দেশের মধ্যেও বেশ ভালো পাওয়ারফুল কাজ। এবং আপনার এই ট্যাক্স বা কর আদায়ের দায়িত্ব কার কাছে থাকে? কর আদায়ের দায়িত্ব আপনি মানে কর দেবে কারা? কর দেয় হলো সব ক্ষমতাশীল ব্যক্তিবর্গ। আর এই ক্ষমতাশীল ব্যক্তিবর্গের সাথে হবে আপনার ওঠা বসা, তাদের সাথে আপনার চলাফেরা, এবং তাদের দায়িত্বগুলো পালন করবেন। পাশাপাশি দেশের যারা কর ফাঁকি দেয়, এরকম কর ফাঁকি ধরতে পারলে এইখানেও আপনি যত কর ফাঁকি ধরবেন এবং কর আদায় করবেন তার 10% আপনি নিজে পাবেন। এরকম একটা ফ্যাসিলিটিস আছে বিসিএস কাস্টমস ক্যাডারে। যে সমস্ত চোরাচালান আপনি ধরবেন তার মধ্যে 10% সম্মাননা বা 10% প্রণোদনা আপনি পাবেন। এই দুইটা ক্যাডারে লিগ্যালি বেশ ভালো টাকা পয়সার সুযোগ আছে। এছাড়া অন্যান্য যে ক্যাডারগুলো আছে তার মধ্যে অন্যান্য ক্যাডারগুলোর মধ্যে অন্যতম হলো আপনার এইখানে বিসিএস ইনফরমেশন ক্যাডার বা বিসিএস তথ্য ক্যাডার। তথ্য ক্যাডারের কর্মকর্তারা সাধারণত বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জনসংযোগ কর্মকর্তা মানে ওই মন্ত্রণালয়ের সচিব বা ওই মন্ত্রণালয়ের মন্ত্রী যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, এই সিদ্ধান্তগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রধান দায়িত্ব থাকে এই ক্যাডারের কর্মকর্তাদের। এছাড়া বিসিএস আনসার ক্যাডারেও প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে, প্রচুর পরিমাণে লোকজন আপনার আন্ডারে কর্মরত থাকবেন এবং আপনি একটা জেলা শহরে পোস্টিং পাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এইখানে উপজেলায় কোনো পোস্টিং হয় না বিসিএস ক্যাডারদের। এইখানে শুধুমাত্র আনসার ক্যাডারে শুধুমাত্র জেলায় পোস্টিং হয়। পাশাপাশি আনসার ক্যাডারে অন্যান্য রেশন সুবিধা বা অন্যান্য ভাতার সুবিধা বেশ ভালো আছে। আর এর বাইরে বিসিএস ফুড ক্যাডার, এটা বেশ ভালো একটা ক্যাডার, এইখানে ভালো সুযোগ সুবিধা আছে। বিসিএস পোস্টাল এবং রেলওয়ে ক্যাডার, এই দুইটা ক্যাডারে আবার খানদানি ভাব আছে। খানদানি ভাব হলো এখানে প্রচুর পরিমাণে কর্মকর্তা কর্মচারী, মালি, রান্নার লোকজন, বাংলো, ভিআইপি এরিয়া, এই সব বিষয় এইখানে পাবেন বিসিএস পোস্টাল ক্যাডার এবং রেলওয়ে ক্যাডারে। বিশেষ করে রেলওয়ে ক্যাডারে এই সুযোগটা অনেক বেশি। এছাড়া বিসিএস কোঅপারেটিভ ক্যাডার, এই ক্যাডারের দায়িত্ব হলো জলমহল, ইজারা দেওয়া, খাস জমি নিয়ে কাজ করা, অর্থাৎ আমাদের বিভিন্ন সভা সমিতিগুলো যেই কাজ করে থাকে বিসিএস সমবায় ক্যাডারের কর্মকর্তারা ওই ধরনের কাজগুলো করে থাকে। এবং এই ক্যাডারের পদায়নটা অনেক সময় মার্জিনাল এরিয়াতেও হতে পারে, অনেক সময় শহরেও হতে পারে। তবে এই ক্যাডারে কাজ করে বেশ মজা আছে, রিল্যাক্স আছে, ঘোরাঘুরি করা যায় এবং প্র্যাকটিস করা যায়, এবং যারা পাওয়ারফুল লোকজন আছে এদের সাথে চলাফেরার সুযোগ ভালো আছে। আর বিসিএস ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তারা ওনারা মূলত স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করে থাকেন, এনারা হসপিটালে কাজ করেন। আর পাশাপাশি পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অন্যান্য যে দায়িত্বগুলো এইগুলো পালন করেন। এর বাইরে ফ্যামিলি প্ল্যানিং যারা কর্মকর্তা আছেন ওনারা আগে ছিল নন ক্যাডারে, এখন বর্তমানে ওনাদেরকে ক্যাডারের মধ্যে এনলিস্টেড করা হয়েছে, অর্থাৎ ক্যাডারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। ফাইনালি আসেন বিসিএস এডুকেশন ক্যাডার। স্যার রেলওয়ে ক্যাডার খুব ভালো একটা ক্যাডার। এই ক্যাডারে কি শুক্র শনি ছুটি থাকে, কাজের নির্দিষ্ট সময়সীমা? নাকি কাজের নির্দিষ্ট সময়সীমা না থাকলেও এইখানে আপনি আসলে ছুটি কাটানোর মতো অবস্থা, কারণ দায়িত্ব তো আসলে মাঠে আপনি পালন করবেন না, আপনি যেখান থেকেই দায়িত্ব পালন করেন না কেন আপনি এখানে সুযোগ সুবিধা বেশ ভালো পাবেন।
বিসিএস রেলওয়ে ক্যাডারের ক্ষেত্রে। আর বিসিএস এডুকেশন ক্যাডারের কথা যদি বলি, এইখানে সুযোগ সুবিধা আসলে বলতে যেটা বোঝায়, এখানে সুযোগ সুবিধা যেটা আছে সেটা হলো আপনার প্রচুর পরিমাণে ফ্রি টাইম পাবেন। এইটা হলো সবচেয়ে বড় কথা, প্রচুর পরিমাণে ফ্রি টাইম পাবেন। এখন ফ্রি টাইম পাবেন কারা? যারা কোথাও অন্তর্ভুক্ত হবেন না, কারণ এই ক্যাডারে বন্ধ থাকে। তো 170 দিন যদি আপনি বন্ধ পান, বছরের অর্ধেক সময়টাই আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। এটা অনেক বড় একটা সুযোগ, অনেক বড় একটা সুযোগ, এবং এই সুযোগটা আপনি কাজে লাগাতে চাইলে বিসিএস শিক্ষা ক্যাডার আপনি ফার্স্ট চয়েস দিতে পারেন। এছাড়া বিসিএস শিক্ষা ক্যাডার থেকে বাংলাদেশের যে শিক্ষা বোর্ড রয়েছে বা শিক্ষা সংক্রান্ত যতগুলো মন্ত্রণালয় বা অধিদপ্তর পরিদপ্তর যা যা রয়েছে, এই সব জায়গায় আপনি নিয়োগ পেতে পারেন। এবং এই সব জায়গায় যেমন শিক্ষা বোর্ডের পরিচালক হিসেবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেটা আছে, শিক্ষা মন্ত্রণালয়ে কিছু পদ আছে, এই ধরনের পদগুলোতে সাধারণত শিক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব এটা আপনি রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার একটা চাকরি দরকার, তাহলে শিক্ষা ক্যাডারকে অবশ্যই 1 থেকে 5 বা 1 থেকে 6-7 এর মধ্যেই রাখবেন। সাধারণত শিক্ষা ক্যাডার একেবারে শেষের দিকে রাখলে এটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তাহলে স্যাররা প্রশ্ন করে যে আপনি এই ক্যাডারটা এত নিচে দিলেন কেন, বা এই ক্যাডারটার কি আসলে আপনার কাছে কোনো সম্মান নেই, এই ধরনের প্রশ্ন করতে পারে। এই কারণে এই ক্যাডারটা চয়েস দিলে চয়েস লিস্টে একেবারে নিচের দিকে রাখাটাই ভালো হবে। এই হলো মোটামুটি শিক্ষা ক্যাডার সম্পর্কে কথা। এখন আসেন দেখি আমরা ক্যাডার চয়েসে আর বাকি কি কি ফরম্যাট আছে। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যদি প্রথম চয়েস দেন, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স একেবারে তুলে দেন, এটা একটা অপশন আছে। অথবা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স কে প্রথম 3টা ক্যাডারের পরে নিয়ে আসতে পারেন। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস কাস্টমস ক্যাডার, তারপরে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স। আর যদি এটাকে আগেও উঠে আনেন, এইটাকে 3 নম্বরে নিয়ে আসেন আর কাস্টমসকে 4 নম্বরে নিয়ে আসেন, তাহলেও কোনো সমস্যা নেই। আর এরপরে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এরপরে বিসিএস ট্যাক্স ক্যাডার, বিসিএস ইনফরমেশন ক্যাডার, বিসিএস আনসার ক্যাডার, ফুড ক্যাডার, পোস্টাল ক্যাডার, রেলওয়ে ক্যাডার, কোঅপারেটিভ ক্যাডার। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এটা শেয়ার করে রাখতে পারেন, পরে তাহলে আপনি আবার এই ক্যাডার চয়েসগুলো দেখে নিতে পারবেন। এরকম আরো একটা ফরম্যাট আপনাদেরকে দেখাই, ক্যাটাগরি সি, যেখানে আপনি বিসিএস পুলিশ ফার্স্ট চয়েস যাদের, একেবারে পুলিশই পেতে চান, পুলিশকে ফার্স্ট চয়েস রেখে সেকেন্ড চয়েসে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারকে রাখলেন। পাশাপাশি বিসিএস কাস্টমস, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। তবে ফরেন অ্যাফেয়ার্স যদি এত নিচে চলে আসে, তাহলে আপনি চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। বিসিএস ফরেন অ্যাফেয়ার্স নিচের দিকে না দেওয়াই ভালো। ওকে, আর এর বাইরে বিসিএস ইনফরমেশন ক্যাডার, ট্যাক্স ক্যাডার, আনসার ক্যাডার, ফুড ক্যাডার, পোস্টাল ক্যাডার, রেলওয়ে ক্যাডার, কোঅপারেটিভ ক্যাডার, ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার, বিসিএস এডুকেশন ক্যাডার সবগুলোকেই আপনি লাইনে রাখতে পারেন। তবে যাদের জন্য চাকরি ভাইটাল, যে চাকরি একটা হলেই হয়, অথবা ক্যাডার হিসেবে শিক্ষা ক্যাডারও আমার খারাপ লাগে না, তারা শিক্ষা ক্যাডারকে অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে কোনো একটা জায়গায় দিয়ে দিবেন। এরকম যদি আপনি সাজান যে প্রথমে কিছু জেনারেল ক্যাডার, তারপর মাঝখানে টেকনিক্যাল ক্যাডার, তারপরে আবার জেনারেল ক্যাডারের একটু কম গুরুত্বপূর্ণ পদগুলো, এইভাবে সাজালেও কোনো সমস্যা নেই। এবং আমার নিজেরও এরকমই চয়েস দেওয়া ছিল। সো আপনি প্রথম দিকে যদি এডুকেশন ক্যাডার রাখেন আর 2 নম্বরে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার রাখেন, এটা একটু হাস্যকর দেখা যায়, তবে এটার জন্য নেগেটিভিটি কিছু হবে না, পজিটিভ কিছুই আপনি ভাইব পাবেন যে আপনি আপনার টেকনিক্যাল ক্যাডারকে প্রথম দিকে রাখছেন। এটার জন্য আপনি বিশেষ একটা সুবিধাও পাবেন ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ড আপনাকে বেশ ভালো সম্মানজনক একটা দৃষ্টিতে দেখবে যে আপনি আসলেই বোধহয় শিক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো শিক্ষা ক্যাডার যদি 1 নম্বরে রাখেন, এটা কোনো দোষের কিছু না, এরপরে অন্যান্য ক্যাডারগুলো রাখতে পারেন। অথবা শিক্ষা ক্যাডারকে চেষ্টা করবেন 1 থেকে 5-এর মধ্যে রাখতে। শিক্ষা ক্যাডার প্রথম চয়েস দিয়ে 2 নং প্রশাসন ক্যাডার দিলে তখন কি প্রবলেম হবে না? প্রবলেম হবে না, তবে প্রশাসন ক্যাডার আর পাবেন না তখন। অর্থাৎ শিক্ষা ক্যাডার 1 নম্বরে দিলে শিক্ষা ক্যাডারই পেয়ে যাওয়ার সুযোগ বেশি থাকে, তখন অন্যান্য ক্যাডার পাওয়া আপনার জন্য একটু দুরূহ হয়ে পড়বে। এই জন্য শিক্ষা ক্যাডারটাকে ফার্স্ট চয়েস দিলে আর বাকিগুলো দেওয়া না দেওয়া সমান কথা হয়। ক্যাটাগরি ডি, বিসিএস কাস্টমস ক্যাডার, পুলিশ ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, ট্যাক্স ক্যাডার, এরপরে আছে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, আর অন্যান্যগুলো রেগুলার ভিত্তিতে। এই ক্যাডারগুলোর সুযোগ সুবিধা নিয়ে আমরা কথা বললাম, সকল ক্যাডারগুলোর মোটামুটি সুযোগ সুবিধা নিয়ে আমরা কথা বলেছি। এখন আসেন নন ক্যাডার নিয়ে আমরা সংক্ষেপে একটু কথা বলে মোটামুটি করব। এখন আপনাদের প্রশ্নগুলো শুনি। ইউটিউবে প্রশ্ন করেছেন কি বিসিএস প্রিলি একবার টিকলে রিটেন 3 বার দেয়া যাবে, এটা কি সঠিক? জি না, এটা এখনো কথা চলছে, এখন পর্যন্ত এটা বাস্তবে কার্যকর হয়নি বা এই ব্যাপারে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তবে এইটার চেষ্টা করতেছেন বর্তমান পিএসসির যিনি চেয়ারম্যান মোবাশ্বের মনির স্যার, উনি এই ব্যাপারে একটা আইডিয়া দিয়েছেন, পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন যে ওনারা এরকম একটা ব্যবস্থা করতে যাচ্ছেন যেখানে প্রত্যেক শিক্ষার্থীর একটা ইউনিক আইডি থাকবে। যখন সে একবার আবেদন করবে, এক আবেদনেই তার বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ হবে, এবং একবার প্রিলি পাস করলে
একবার প্রিলি পাস করলে আর বারবার প্রিলি পরীক্ষা দিতে হবে না, এরপর থেকে যে কয়বার পরীক্ষা দিবে শুধু লিখিত পরীক্ষা দিলেই হবে। স্যার ফিলোসফিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, কোন ক্যাডার চয়েস দিব? সাবজেক্ট অনুযায়ী ক্যাডার আসলে খুব বেশি ম্যাটার করে না, সাবজেক্ট আপনার যেটাই হোক। ক্যাডার যদি জেনারেল ক্যাডার কথা বলেন তাহলে আমি বলবো অবশ্যই 1 নম্বরে আপনার বিসিএস প্রশাসন ক্যাডার রাখতে হবে। স্যার ফরেন পেতে গেলে কত মার্কসের দরকার হয়? এইটা একটা ভালো প্রশ্ন, যে আসলে ফরেন বা অ্যাডমিন পেতে গেলে কত নাম্বার লাগে। বিসিএস এর লিখিত পরীক্ষা হয় 900 নাম্বারের, বিসিএস এর 200 নাম্বারের হয় সাবজেক্টিভ পরীক্ষা, এবং 100 নাম্বার হবে সামনে আপনাদের বিসিএস থেকে ভাইবা পরীক্ষা। এই যে পরীক্ষা আছে এর মধ্যে লিখিত পরীক্ষাটা খুবই ভাইটাল। লিখিততে জেনারেল ক্যাডারের ক্ষেত্রে শুধু এই 900 নাম্বারই বিবেচনা করা হয়, এবং 900-র মধ্যে 600 প্লাস পেলে যে কোনো ক্যাডার পাওয়া আপনার জন্য সুবিধাজনক। এবং এই 900-তে পাস মার্ক হলো 50%। এই 900-তে পাস মার্ক হলো 50%, অর্থাৎ আপনি 50% 900-র মধ্যে বা 450 নাম্বার যদি পান তাহলেই আপনি পাস। এই 450 নাম্বার আপনি যখন পাবেন তখনই আপনি পাস, অর্থাৎ আপনি ভাইবা দিতে পারবেন। কিন্তু এটা ক্যাডারের নিশ্চয়তা দেয় না, এবং দিন শেষে ক্যাডার হওয়াটা দুরূহ হয়ে যায়। এই ক্ষেত্রে পুলিশের চাকরিতে রাজনৈতিক চাপ কেমন? ভয়ঙ্কর চাপ। পুলিশের চাকরিতে রাজনৈতিক চাপ ভয়ঙ্কর চাপ, বিশেষ করে উপরের দিকের পদগুলো, এসপি, ডিআইজি, হ্যাঁ, এরপরে হলো এডিশনাল আইজিপি, এই পদগুলো সবই রাজনৈতিক পদ, এবং এক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ প্রচুর বেশি থাকে। তো পুলিশের থেকে প্রশাসনে আসলে রাজনৈতিক চাপ কম থাকে, এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রচুর পাওয়ার থাকে। ডিগ্রি পাস করে মাস্টার্স করে বিসিএস দিতে গেলে কি আলাদা কোনো যোগ্যতা লাগবে? না, আলাদা কোনো যোগ্যতা নেই। ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করলে তাহলেই আপনি পরীক্ষা দিতে পারবেন। স্যার আমি ম্যাথে অনার্স করেছি কিন্তু মাস্টার্স করিনি, তাহলে কি কোনো সমস্যা হবে ক্যাডার পেতে? না, বিসিএসই একমাত্র পরীক্ষা যেখানে শুধু অনার্স করেই পরীক্ষা দেওয়া যায় এবং শিক্ষা ক্যাডার নেওয়া যায়। অথচ আপনার অন্যদিকে কলেজে প্রভাষক হতে গেলে নিবন্ধন পরীক্ষা দিয়ে মাস্টার্স করা লাগে। সো এই ক্ষেত্রে বিসিএস এ ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, পয়েন্টেরও কোনো বাধ্যবাধকতা নেই। এডুকেশন ক্যাডারের জন্য কত মার্ক পেতে হবে? এডুকেশন ক্যাডারের জন্য নাম্বার যে কম লাগে এরকম না, এখানেও নাম্বার বেশ ভালোই লাগে, তবে এইটার থেকে অপেক্ষাকৃত কম লাগে, অপেক্ষাকৃত কম লাগে। তবে এটা কেমন রেঞ্জটা? 550 বা এর আশপাশে যদি নাম্বার থাকে, অথবা এর থেকে কমেও অনেক সময় হয়, যেমন 530 বা 540, এই নাম্বারেও বিসিএস শিক্ষা ক্যাডার পাওয়া যায়। হ্যাঁ, এইটা ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে, ধরেন কোন ক্যাডারে কত পদ আছে এইটার উপর ডিপেন্ড করে। যেমন আপনার বিসিএস শিক্ষা ক্যাডারে তো সাবজেক্ট ওয়াইজ নিয়োগ হয়। এখন সাবজেক্ট ওয়াইজ নিয়োগের ক্ষেত্রে যদি বলি, আমাদের সময়ে ইসলামের ইতিহাসে 93টা পদ ফাঁকা ছিল। তো তাদের ক্ষেত্রে দেখা গেছে 93 জন মানুষ পাশই করে নাই, এরকম অবস্থা হয়েছিল, এবং যারা পাশ করছে সবারই চাকরি হয়েছে। অথচ আমাদের সমাজ কল্যাণে এইখানে পদ ফাঁকা ছিল খুবই অল্প, 21টা পদ ফাঁকা ছিল। কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে এই পদ 10টা 12টা এরকমও থাকে। যেই সাবজেক্টে পদ কম থাকে ওইখানে কম্পিটিশন বেশি হয়, এবং ক্ষেত্র বিশেষে ওইখানে 550 থেকে বেশি নাম্বারও লেগে যেতে পারে শিক্ষা ক্যাডার পেতে হইলে। আবার কোন কোন ক্ষেত্রে, কোন সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা ক্যাডার পেতে গেলে পদ সংখ্যা বেশি থাকলে তখন আপনার, যেমন এইবার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদ সংখ্যা 90টা, এইখানে ক্যাডার পেতে মোটামুটি 530-40 যথেষ্ট, এর থেকে কমেও ক্যাডার হলে অবাক হওয়ার কিছু নাই। আবার বিসিএস প্রভাষক পদে ইংরেজিতে বিসিএস এডুকেশন ক্যাডারে পদ আছে 77টা, এই ক্ষেত্রে নাম্বার কম লাগতে পারে। আবার কম আছে কাদের? যেমন ধরেন প্রভাষক সমাজ বিজ্ঞান, এখানে পদ ফাঁকা আছে মাত্র 15টা। প্রভাষক ইসলাম শিক্ষা পদ ফাঁকা আছে 15টা। যাদের এরকম পদ ফাঁকা আছে কম, তাদের ক্ষেত্রে ক্যাডার পেতে গেলে প্রচুর পরিমাণে নাম্বার লাগবে। আর যাদের ক্ষেত্রে, যেমন প্রভাষক বাংলা পদ সংখ্যা 132টা, প্রভাষক বাংলা পদ সংখ্যা 132, এই ধরনের পদে নিয়োগ পেতে গেলে নাম্বার কমেও হবে। কিন্তু যেখানে প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি পদ আছে 6টা, প্রভাষক সংস্কৃতি পদ আছে 5টা, প্রভাষক কৃষি বিজ্ঞান পদ আছে 5টা, এই ধরনের পদগুলোতে আপনি নিয়োগ পেতে গেলে মোটামুটি অনেক নাম্বার লাগবে, যেটা প্রশাসন ক্যাডারের কাছাকাছি চলে যাবে নাম্বারের। তো এই হলো ব্যাপার মোটামুটি শিক্ষা ক্যাডার নিয়ে। স্যার প্রথমে প্রশাসন এবং দ্বিতীয় শিক্ষা ক্যাডার দিলে কোনো সমস্যা হবে? জি না, কোনো সমস্যা হবে না, এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ইচ্ছা। যদি বোথ ক্যাডারের প্রথম চয়েস রাখি, পরে কি প্রশাসন ক্যাডারের জন্য কোনো সমস্যা হবে? না, বোথ ক্যাডার মানেই হলো আপনি 1 নম্বরে যে কোনো একটা ক্যাডার চয়েস দিবেন, 2 নম্বরে আরেকটা দিবেন, এইভাবে দিতে দিতে টেকনিক্যাল এবং আপনার জেনারেল ক্যাডার দুইটাই আপনার পছন্দের তালিকায় রাখবেন। এটাকে বলা হয় বোথ ক্যাডার। বোথ ক্যাডার নাকি জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করলে ভালো হবে? জেনারেল ক্যাডার মানে আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন ওই সাবজেক্টে কোনো চাকরি চাচ্ছেন না, অর্থাৎ হইলে আপনি
ম্যাজিস্ট্রেট, পুলিশ এগুলোই হবেন, না হইলে আপনি চাকরি চান না। এটাকে বলা হয় জেনারেল ক্যাডারের আবেদন। আর বোথ ক্যাডার মানে হলো আপনি যদি ওই জেনারেল ক্যাডারের মধ্যে কোনো ক্যাডার না পান, তাহলে আপনি আপনার সাবজেক্টে চাকরি করতে রাজি আছেন, এটাকে বলা হয় বোথ ক্যাডার। এবং এই ক্ষেত্রে আপনার সাবজেক্টের উপরে 200 নম্বরের একটা লিখিত পরীক্ষা দিতে হয়। এবং শুধু জেনারেল ক্যাডার যারা আবেদন করেন তাদের অন্য কোনো পরীক্ষা দেয়া লাগে না, শুধু জেনারেল ক্যাডারে যারা আবেদন করেন তারা মানুষ। প্রিলিতে এ যাবৎকালে সর্বোচ্চ পাশ করেছে 5.8% মানুষ। একটা বিসিএস এ 3 থেকে 4 লাখ প্রার্থী আবেদন করে। তো আবেদন করে যারা, এদের মধ্যে থেকে মোটামুটি 3 লাখ বা 4 লাখ প্রার্থীর মধ্যে 3,95,000, যার কারণে কম্পিটিশনটা হয় প্রচুর হাই। প্রিলিমিনারি পরীক্ষায় কম্পিটিশনটা প্রচুর হাই। ওকে, তো যার কারণে আপনার এই প্রিলিমিনারি পরীক্ষাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি পরীক্ষাটায় আপনার এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সব কিছুর জন্য একটা বেস্ট অপশন হতে পারে আপনার এই আমাদের 100 ডেজ বুলেট লাইভ ব্যাচ। 47তম বিসিএস এর জন্য এই ব্যাচটায় 3 নম্বর ব্যাচে ভর্তি চলছে। তো আপনারা যারা প্রস্তুতি নিতে চান তারা এই ব্যাচটা একটা বেস্ট অপশন হতে পারে। এছাড়া আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো তথ্য জানতে পারবেন। 096444333 09644433300। স্যার, প্রভাষক বাংলায় হতে হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, এই পদগুলো বেশ ভালো পদ আছে। এর বাইরে এখানে যে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ আছে 10ম গ্রেডের, এবং সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারের পদ আছে 10ম গ্রেডের। এই দুইটা পদ খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল পদ। এবং খাদ্য পরিদর্শক, খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক বা সমমান, এটার 44টা পদ আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ পদ। জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক, এটাও বেশ ভালো একটা পদ। এইখানে মোট পদ সংখ্যা আছে 31টা 10ম গ্রেডে। এটাও আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এই চয়েসগুলো যদি রাখেন তাহলে আপনাদের জন্য বেশ ভালো হবে নন ক্যাডারের ক্ষেত্রে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। তবে আজকে রাত 10টায় খুবই গুরুত্বপূর্ণ, 10টা 30-এ খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ রয়েছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ।